এই জুলাই অগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন এবং মৃত্যুর সাথে এখনো হসপিটালে কাতরাচ্ছেন এবং পাঞ্জা লড়ছেন, আমরা তাদের সুস্থতা কামনা করি এবং একটি নতুন বাংলাদেশকে তাদের সে অংশগ্রহণের সুযোগ কামনা করি। সবাই ধরবে না। এই তরুণ ভাই, প্রথমত যে বিষয়টা দিয়ে শুরু করব, এখানে অনেক বিজ্ঞজনরা রয়েছেন যারা ৭১ দেখেছেন বা সেই সময়ের গল্পগুলো নিজের হাতে লিখেছেন। আমাদের এই জনপদের যে বঙ্গ জনপদের যে লড়াই, সেটা প্রায় অনেক দিন ধরে, কেউ বলে যে ২০০০ বছরের, কেউ বলে যে ১৫০০ বছর, কেউ ১০০০ বছর, যে যার টার্মিনোলজি অনুযায়ী ব্যবহার করে থাকে। তবে কিছু ঐতিহাসিক সত্য রয়েছে। আমরা কলোনিয়ালাইজেশন থেকে বের হওয়ার জন্য একটি ঐতিহাসিক যুদ্ধ করেছিলাম এবং সেই যুদ্ধে এই বঙ্গ জনপদের মানুষের বিরাট একটি ভূমিকা ছিল। সেখানেও অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং পরবর্তীতে আমরা পাকিস্তানি জান্তা থেকে, ডিসক্রিমিনেশন থেকে মুক্তি পাওয়ার জন্য ৭১ একটি যুদ্ধ করেছিল এই বঙ্গ জনপদের মানুষ। এবং তাদের একটি আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে ৭১-এর ২৫শে মার্চের পরে বাংলাদেশের নতুন অভ্যুদয় শুরু হয়। কিন্তু সেখানে আমরা দেখতে পাই ৭২-এ এসে যে একটি কনস্টিটিউশন তৈরি করা হয়, সেই সংবিধান আমাদের সেই স্বপ্নগুলোকে চুরমার করে দেয়। আমরা নতুন করে যখন বাংলাদেশের ইতিহাসের দিকে সেখানে তাকাই, দেখতে পাই বাংলাদেশে একটি আনরেস্ট সিচুয়েশন সেখান থেকে শুরু হয়। পরবর্তীতে আমাদের যতগুলো ইনস্টিটিউশন ছিল, কোনো একটি ইনস্টিটিউশনে ৫৩ বছরে আর আমরা পাইনি। এবং মুজিববাদী একটা ফেসিস্ট সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্য দিয়ে ঠেলে দেওয়া হয়। যেই সংকটের কারণে গত ৫৩ বছরে আমরা বাংলাদেশে কোনো সুশাসনের চিহ্ন বা লেশ মাত্র পাইনি। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে কোনো একটি শক্তিশালী প্রতিষ্ঠান পাইনি। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে সেনা শাসন দেখেছি। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে মানুষের উপরে অমানবিক নির্যাতনগুলা দেখেছি। আমরা সেই জায়গায় বলছি যে মানুষের উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে, মানুষের উপরে নির্যাতন চালিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বারবার তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছিল। আমরা ৭৫-এর পরও দেখেছি সেখানে নতুন একটি সরকার এসেছিল, তারাও চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশে ৭১-এর যে আকাঙ্ক্ষাটা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের একটি রাষ্ট্র আমরা গঠন করব এই বঙ্গ জনপদে, সে আশাও আমরা হারিয়ে ফেলি। পরবর্তীতে আমাদের এই বাংলাদেশ ভূমিতে আমরা গত রিসেন্ট যে দেখেছিলাম, পিলখানার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে, শাপলার মতন একটি ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। গত ১৫ বছরে বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, সাধারণ মানুষ, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এমন কোনো হেন নির্যাতন বাংলাদেশে ছিল না যেটা বাংলাদেশের উপরে, মানুষের উপরে নেমে আসে নাই। আমরা আরো লক্ষ্য করেছি, বাংলাদেশে শুধু মুজিববাদী ফ্যাসিস্ট যে বিষয়গুলো এসেছে আমাদের মানুষের উপরে নেমে, সেখানেই থেমে থাকেনি, বরঞ্চ এটার এক্সটেনশন, যেটা দিল্লি থেকে আমাদের উপরে অকথ্য এবং ভয়াবহ একটি নির্যাতনের মাত্রা নেমে এসেছিল। ইদানিং পত্রিকাগুলোতে রিপোর্ট এসেছে, আমার দেশ যখন পাবলিশ হয়েছিল তখন তাদের প্রথম রিপোর্টটি ছিল সেই মুজিববাদী ফ্যাসিস্টের একটি কাল্ট শেখ হাসিনা দিল্লিকে ঢাকা অ্যাটাকের জন্য আবেদন জানিয়েছিল। এবং আমরা গত কয়েক বছরে দেখেছি মানুষকে, মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল, দিল্লির সেই গুজরাটের খনি যখন বাংলাদেশে এসেছিল, মানুষ সেটাকে প্রতিবাদ জানিয়েছিল এবং মানুষকে প্রতিনিয়ত, প্রতিদিন তাদের উপরে নির্যাতন চালিয়ে জেলে পুরে রাখা হয়েছিল। আমরা গত ৫৩ বছরে বাংলাদেশে আয়নাগরের মতন অবস্থা দেখেছি, যেখানে বাংলাদেশের সভরেন্টি ফোর্স, আর্মিকে বিকলাঙ্গ করা হয়েছে।
আমরা গত 53 বছরে দেখেছি বাংলাদেশের যে নিরাপত্তা শৃঙ্খল একটি বাহিনী, পুলিশকে বিকলাঙ্গ করা হয়েছে, আমাদের অর্থনীতিকে বিকলাঙ্গ করা হয়েছে। এই মানুষের যে রক্ত এবং ঘামের টাকা বিদেশে পাচার করা হয়েছে তাদের নিজ স্বার্থের জন্য, সেই জায়গাতে 24-এ এসে তরুণরা মুষ্টিবদ্ধ করে একসাথে বাংলাদেশে সবাই দাঁড়িয়েছে, ছাত্ররা দাঁড়িয়েছে। এই অবস্থা আমরা আর চলতে দিব না। সেখানে আমরা প্রস্তাবনা করেছি ফেসিস্ট ব্যবস্থার বিলোপ, ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, এবং আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। ফেসিবাদী ব্যবস্থা বিলোপের যে আমরা একটি দফা দাবি দিয়েছিলাম, সেখানে আমরা বলেছি গত 53 বছরে কোনো ইনস্টিটিউশন দাঁড়ায় নাই, গত 53 বছরে মানুষের টাকা পাচার হয়েছে, আমাদের যারা ওমেন আছে তাদের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশের কোনো বাচ্চা পুষ্টিগতভাবে জন্মগ্রহণ করবে সেই ব্যবস্থা রাখা হয়নি, বাংলাদেশে যারা শ্রমিক ছিল তাদের উপরে নির্যাতন চালানো হয়েছিল, বাংলাদেশের যে দ্রব্যমূল্য ছিল মানুষের নাবিশ্বাসের ঊর্ধ্বে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গাতে যত ফ্যাসিস্ট কলা কানুন রয়েছে সেগুলোর বিরুদ্ধে 3 তারিখে এক দফা দাবি দেওয়া হয়েছিল, এবং সেই দাবির সমর্থনে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার আমরা বিলুপ্ত করতে সক্ষম হয়েছি। এখন এই ফ্যাসিবাদী ব্যবস্থার অন্যতম নজিরগুলো ইদানিং আমরা আরো দেখতে পাচ্ছি। আপনারা গতকালকে দেখেছেন যে সচিবালয়ের কিভাবে ভয়াবহ আগুন লাগানো হয়েছিল, এবং সেই সচিবালয় ফ্যাসিবাদী উৎপাদনের একটি বর্তমান কারখানায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ল অ্যান্ড অর্ডার, শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না, কারণ পুরো ব্যবস্থাকে একটি ব্যক্তির অধীনে করে দেওয়া হয়েছিল। আমাদের সভরেন্টি ফোর্স কাজ করছে, কিন্তু সেই জায়গাটায় যথেষ্ট তারা বাংলাদেশের যে একটি গৌরবোজ্জ্বল ভূমিকায় ছিল, এবং যে মানুষগুলো প্রতিনিয়ত বাংলাদেশকে বুকে ধারণ করে লড়াই করে যাচ্ছিল, সে মানুষগুলো আর্মি অফিসিয়াল যারা ছিল তারাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরা সে আর্মি অফিসিয়াল, নট দ্য এস্টাবলিশমেন্ট, আমরা সেই আর্মি অফিসিয়ালদের প্রতি শ্রদ্ধা পোষণ করছি। আমরা সেই শ্রমিকদের প্রতি শ্রদ্ধা পোষণ করছি যারা নিজেদের কারখানা বন্ধ করে এই ছাত্র জনতার লড়াইয়ে নেমে গিয়েছিল। আমরা শ্রদ্ধা পোষণ করছি সেই রিক্সাওয়ালাদের প্রতি যারা সেই রিক্সার গ্যারেজ থেকে বের হয়ে বাংলাদেশের শ্রমিক জনতার কাতারে মিশে গিয়েছিল। আমরা শ্রদ্ধা পোষণ করছি কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যেখান থেকে মানুষ এসে নাই। কিন্তু আমরা দুঃখের সাথে এটাও আমাদেরকে বলতে হবে, আমরা সচিবালয় থেকে কোনো একটি ব্যানার দেখি নাই তারা বেরিয়ে বলেছে যে আমরা বাংলাদেশের ছাত্র জনতার মুক্তির লড়াইয়ে আছি। আমরা পুলিশের এমন একটি বাহিনীর সাথে দেখি নাই যে তারা বাংলাদেশের মানুষের সাথে এসে বলেছে আমরা আমাদের ভাইদের উপর আর গুলি করব না, আমরা আমাদের বোনদের উপর গুলি করব না। আমরা বিজিবির ভূমিকাও দেখেছি, তারা কি হীন নির্যাতন বাংলাদেশের উপরে মানুষের উপরে চালিয়েছিল। আমরা প্রাইভেট ইউনিভার্সিটির সেই ভূমিকাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, যারা বাংলাদেশের প্রতিটি ছাত্র জনতার যে আন্দোলন হয়েছিল তা সেই স্পিরিটের সাথে নতুন করে লড়াইয়ে মাত্রা যোগ করেছিল। আমরা শ্রদ্ধা পোষণ করছি সেই মা এবং বাবাদের প্রতি, নিজেদের প্রিয় কলিজার টুকরা সন্তানকে যারা হলো মাঠে পাঠিয়েছিল, যা যুদ্ধ করে আয় বাংলাদেশটাকে আবারই নতুন করে স্বাধীন করে আয়। বর্তমান পরিস্থিতিতে আমরা যে সংকট গুলার দিয়ে অতিবাহিত করছি, আমরা সেখানে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত চাই, এবং এই রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সমাজের যারা বিজ্ঞজন আছেন তারা এই বিষয়গুলো ব্যাখ্যা করবেন, এবং যদি তারা এই বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম না হন, ইনশাআল্লাহ আমরা আমাদের কাছে ব্যাখ্যা প্রস্তুত আছে, আমরা জাতির সামনে উপস্থাপন করব। তবে দুটো বিষয় বলি, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে কোনো মুজিববাদী হাসিনা এবং মুজিব কাল্টের কোনো জায়গা হবে না। আমাদের নতুন বন্দোবস্তে 1/11 যে সেটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের কোনো জায়গা হবে না। আমাদের নতুন বন্দোবস্তে 72-এর যে সেটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের জায়গা হবে না। আমাদের বন্দোবস্তে 90-এর পরে অনলি 2টি দলের জনগণকে পাশ কাটিয়ে যে সেটেলমেন্ট হয়েছিল সেই সেটেলমেন্টের কোনো জায়গা হবে না। আমরা আগামীর বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই, সেখানে আমরা চাই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গুলো ফেরত আসবে, যেখানে পুলিশ এবং বাংলাদেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে ফোর্স গুলো থাকবে তারা কোনো ব্যক্তি
বা দলের হয়ে কাজ না করে বাংলাদেশের জনগণের পক্ষে কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের সভরেন্টি ফোর্স আমাদের জন্য কোনো আয়নাগর সৃষ্টি না করে তারা আমাদের প্রতিনিয়ত বাংলাদেশের সভরেন্টিকে রক্ষা করে যাবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সচিবালয়ের পদলোহনকারী সচিবগুলো কোনো ব্যক্তি বা দলের তাদের আশীর্বাদে মদতপুষ্ট না হয়ে জনগণের কাতারে গিয়ে তাদের সেবক হিসাবে কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে নারীর অধিকার প্রতিষ্ঠা হবে, যেখানে নারীর পুষ্টিগত সমস্যা থেকে যতগুলো আমরা সমস্যা ফেস করতেছি আগামীর বাংলাদেশে সেই সমুজ্জ্বল মর্যাদার জায়গায় আমরা নিয়ে যেতে পারবো। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে তরুণ প্রজন্মের যারা এখনো বর্তমান জব ক্রাইসিসে রয়েছে সেখানে নতুন করে আমরা এমন একটি সুন্দর কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো যার মধ্য দিয়ে বাংলাদেশের গত 53 বছরের চলা তরুণদের সাথে যে বিট্রায়াল গুলো ঘটেছে সেগুলোর আমরা জবাব দিতে পারবো। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর ককটেল বিস্ফোরণ হবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় লেজুর ভিত্তিক কোনো ছাত্র রাজনীতি থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গবেষণা হবে মারামারি এবং সন্ত্রাসের বদলে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে স্বাস্থ্য খাতে কোন প্রাইভেট সেক্টরের উপরে সরকারি খাতগুলো এমন সেবা দিবে যার মধ্য দিয়ে কোন একজন নারী তার কোলের বাচ্চাকে নিয়ে হসপিটাল টু হসপিটাল দৌড়াদৌড়ি করতে হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দলগুলো জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, কোন পারিবারিক কোন ব্যক্তির কাছে দায়বদ্ধ থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে রাজনীতিটা হবে আইডিয়া কেন্দ্রিক, নট টু ব্যক্তি কেন্দ্রিক। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই, আমি আবার উচ্চারণ করছি, কোন রাজনীতি বাংলাদেশে আগামীতে হবে না কোনো ব্যক্তি বা কোনো পরিবারকে কেন্দ্র করে, সেটা বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই জায়গাতে কেন্দ্র করে বাংলাদেশের আগামী রাজনীতি গণ্ডিপাত হবে। আমাদের এই নতুন বন্দোবস্তে যদি আমরা তরুণ প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আসতে না পারি তাহলে গত 53 বছরের যে লড়াই, যে মানুষগুলো শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের রক্তের প্রতি অবিচার করা হবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে পিলখানার মতন কোনো ঘটনা আর ঘটবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শাপলার মতন আর কোনো মেসাগার ঘটবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কথা হবে না, প্রত্যেক ধর্ম তার মত প্রকাশের স্বাধীনতা অনুযায়ী কাজ করবে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমাদের কোনো মানি লন্ডারিং এর ঘটনা ঘটবে না। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমাদের ইকোনমিক পলিসি কি হবে। আমি সেখানে একটু ইঙ্গিত দিয়ে রাখি, আমরা দেশীয় যারা বুর্জুয়া রয়েছে আমরা চাই তারা আরো বড় হোক, কিন্তু বাংলাদেশ থেকে তারা একটি টাকাও পাচার করতে পারবে না। বাংলাদেশের টাকা বাংলাদেশে রেখে আপনারা বড় হন। আপনাদের শ্রমিক কল কারখানা যদি শ্রমিক না পান, আমরা সেখানে গিয়ে কাজ করব বাংলাদেশের উন্নয়নের জন্য। আমি নিজে শ্রমিক হয়ে সেখানে গিয়ে কাজ করব। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বাংলাদেশের মধ্য যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের চাপের কারণে বড় হতে পারছে না। যিনি মধ্য ব্যবসায়ী রয়েছেন 50-100 কোটি টাকার ব্যবসায়ী, উনি কিন্তু কাঁচামালটা বা যে যোগানটা রয়েছে এটা বড় ব্যবসায়ীর কাছে দিতে পারছেন না। উনি তার কাঁচামালের যোগানটা চায়না বা ইন্ডিয়া থেকে নিয়ে আসতেছে। আমাদের যতটুকু সম্পদ, গতকাল একজন আমাকে দিনাজপুর থেকে ফোন দিয়েছিল যে সেখানে যে পাথর এবং আমাদের কয়লাগুলা রয়েছে সেগুলো ব্যবহার হচ্ছে না, কিন্তু সেখানে সেগুলো ব্যবহার না করে বিদেশ থেকে এনে ব্যবহার করা হচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই না। সেই বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে যদি আমরা সুন্দরভাবে আগামী বাংলাদেশটা গড়তে পারি তাহলে হয়তো বা আমাদের গত 53 বছরের যে মানুষগুলো রক্ত দিয়েছিল, আহত হয়েছিল, আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো। 24-এ যারা রক্ত দিয়েছিল, 24-এ যারা শহীদ হয়েছিল, 24-এ যারা অঙ্গহানি হয়েছিল, আমরা তাদের দিকে তাকিয়ে একবারও ভাবনা জগতে ঢুকে বাংলাদেশকে সে নতুন লড়াইয়ে অংশীজন হই। এখানে কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি 24-এর গণ অভ্যুত্থানকে এককভাবে পকেটস্থ করার চেষ্টা চালানো হয় আমরা তাদের বিরুদ্ধেও দাঁড়াবো। আমরা বলে আসছি বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে সকল জনতা একাকার হয়ে গিয়েছিল। রিক্সাওয়ালা, সবজিওয়ালা, শ্রমিক, ইন্টেলেকচুয়াল সবাই এসেছিল। এটা যদি কোনো ব্যক্তি বা কোনো দলের এটা কোনো কিছু ছিল না, কারণ গত 15 বছরে আমাদের সামনে উদাহরণ ছিল কোন একটি দল
যখন পারিবারিক তান্ত্রিক হয় এবং পরিবারের বিষয়ে তাদের ডিসিশন নিয়ে থাকে, জনগণ থেকে তখন তারা বিচ্ছিন্ন হয়ে থাকে, তখন জনগণ সে আকাঙ্ক্ষা ধারণ করতে না পারে, তারা যতই আগামীতে ডাক দেখ না কেন জনগণকে তারা কখনো পাবে না। আমাদের সামনে বর্তমান সবচেয়ে বড় তিনটি বিষয়গুলো চলে এসেছে। একটি হলো বিচার, আরেকটি হলো সংস্কার, আরেকটি হলো নির্বাচন। নির্বাচনের বিষয়ে কেন আমরা বলি না গণপরিষদ নির্বাচন হোক, সে গণপরিষদের মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধান তৈরি করি? কেন আমাদের মধ্যে আলোচনা হয় না যে গত 53 জি আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দেব। সেখানে কেন আলোচনা হয় না গত 53 বছরে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছিল, সেগুলোর আমাদের সামনে অপূর্ব সুযোগ এসেছে, কেন আমরা সেই সুযোগটা লুফে নিতে পারছি না? আমরা সেখানে বলি শেখ হাসিনা এবং মুজিববাদী গত 53 বছরে এবং অন্যান্য যে রাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে যারা বাংলাদেশের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছিল, আমরা কেন তাদের এই সময় এসে বিচারটা করতে পারবো না? আমরা তো গত 53 বছরে অনেকগুলো দলের সুযোগ ছিল সেই বিচারগুলো করার, আমরা সেই বিচারগুলো পাইনি। আমরা মনে করি বাংলাদেশে কোনো দল তার অন্য কোনো দলের যে অপরাধ তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যে আনার কখনো চেষ্টা করে নাই, ভবিষ্যতেও করবে না। সেই জায়গাতে আমরা বলি জনগণের আদালতেই যারা মুজিববাদী ফ্যাসিস্ট খুনি এবং যারা আমাদের 24-এর ভাইদেরকে শহীদ করেছিল তাদের বিচার এই বাংলার মাটিতে এই 24-এর গণ অভ্যুত্থানের শক্তি দিয়ে জনগণের মধ্যে যে ঐক্যবদ্ধ হয়েছিল সে ঐক্যবদ্ধ শক্তি তাদেরকে বিচার প্রক্রিয়ায় এনে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাবে। সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আগামীর লড়াইয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে একসাথে যুদ্ধ করবে। সেই যুদ্ধতে যখনই ডাক দিবেন আমরা আপনাদের পাশে থাকব এবং আমরা যখন ডাক দেব আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের মধ্যে কোনো ভিন্নতা থাকবে না। আমরা সেই 5 অগাস্টের মধ্যে সবাই মাঠে গিয়ে একাকার ভাবে মাঠের মধ্যে মিশে যাওয়া। সেই জায়গাতে আমরা বলি ইনকিলাব জিন্দাবাদ।